নির্বাচনে সবাই তো একটা ইশতেহার থাকে যে আমি আমার এলাকার জন্য কি করব বা একটা প্রতিশ্রুতি থাকে। আপনার পক্ষ থেকে আপনার ঢাকা ৮ আসনের জন্য প্রথমত বলি, আমরা আপনারা দেখেছেন বাংলাদেশে আমরা আরো একটা নতুন কাজ শুরু করেছি, যেটা এখন অনেকে অনুকরণ করছে। এটা আমাদের আনন্দ যে আমাদেরকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে। আমি ঢাকার ৯ ওয়ার্ডের অন্তত এখন পর্যন্ত আমরা ৯ দিনব্যাপী আমরা বড় বোর্ড নিয়ে গেছি, আচ্ছা, যেখানে সারাদিন আমরা থেকেছি। হ্যাঁ, এবং ভোটার যোগ নামে জনগণ এসে আমাদের সম্বন্ধে যা বলতে চায়, সে কেমন ঢাকা ৮ চায়, কেমন নেতা চায়, আমাদের ব্যাপারে তার কি পরামর্শ বা অভিযোগ তারা লিখে দিচ্ছে। আপনারা দেখবেন আমাদের বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ছবি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এসে লোকজন সারাদিন লিখে দিচ্ছে। আমরা সেই সমস্ত কাগজগুলো নিয়ে এসেছি, একত্র করেছি, আমাদের রিসার্চ টিমকে দিয়েছি। এখন প্রত্যেকটা সেই লেখা থেকে আমাদের ব্যাপারে তাদের পরামর্শ, অভিযোগ, প্রত্যাশা আমরা সর্ট আউট করছি, তারা কি চায়। এই রিসার্চ টিম এই কাজটা শেষ করার পরে আমরা এই সমস্যার সমাধান নিয়ে আবার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আবার যাব, বলবো আপনারা এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আমরা বের করেছি। এরপরে প্রতিটা প্রশ্ন নিয়ে আমি একটা পডকাস্ট করব, যে এই সমস্যা বলেছিলেন, এই সমাধান আপনাদের সামনে আমরা প্রস্তাব করতে চাই। তো আমরা কাজ করছি এবং সেটা নিয়ে আমরা চূড়ান্ত ইশতেহার দিব, যেটা আমরা বলে দিচ্ছি জনতাই লিখছে জনতার ইশতেহার। কারণ আমি একটা কপি পেস্ট ইশতেহার লিখে জনগণের উপরে চাপাই দিব, সেটা বোঝেও না, পড়েও না, এর তো কোনো দাম নাই। বরং জনগণ যা লিখছে সেইগুলোকে নিয়ে ইশতেহার করবো, তাহলে জনগণ পড়ে বুঝবো এই কথাটা আমি লিখেছিলাম, হাদি তো আমার সমস্যার কথা বলছে। তো এটা আমরা করছি, এর চূড়ান্ত ইশতেহার আমরা তখন জানাবো। আপাতত রাফলি কয়েকটা জিনিস নিয়ে কাজ করবার ইচ্ছা আছে, আমি আপনাকে বলে রাখতে পারি। এর একটা হচ্ছে যে আপনারা জানেন যে মূলত তো আমরা প্রধানত তরুণদের মধ্য থেকে উঠে আসা। আপনি বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, তরুণদের উপরে যদি একটা গবেষণা করেন, দেখবেন সেকেন্ড, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার পরে কেউ জানে না সে অনার্স শেষ করে কি করবে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড। এর কারণ বাংলাদেশে একটাই শুধু জিনিস তৈরি করে রাখা হয়েছে, বিসিএস নিবে প্রতি বছর 2000 থেকে 2200 জন আবেদন করে প্রায় 5 লাখ, 4 বছর 5 বছর নষ্ট হয়ে যায়। এখন বিসিএস এর প্রতি এই মোহটা কেন? বিসিএস এর নবম ক্যাডারে যুক্ত হলে তার প্রথম বেতন 26 থেকে 27,000, সর্বোচ্চ সে 40 থেকে 45,000 টাকা পাবে যদি সে ঘুষ না খায়, হারাম কামাই না করে। অ্যাডমিন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক, আমি এটাকে 50,000 নিলাম, মিটিং টিটিং করে 60,000 নিলাম। তো বাংলাদেশে তো এরকম প্রচুর ডিসেন্ট জব, প্রাইভেট জব আছে যারা 1 লাখের উপরে এমনিতেই ভালো স্যালারি পায়। তাহলে এরপরও কেন বিসিএস এর জন্য 5 বছর ধ্বংস করছে, এরপরে ক্যাডার হতে না পেরে সে আত্মহত্যা করছে? কারণ গত 15 বছরের বাংলাদেশে যার পরিবারে একজন পুলিশ ক্যাডার আছে, সে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত, তাকে কেউ গুম করবে না, খুন করবে না, ক্রস ফায়ার দিবে না। যদি কারো পরিবারে একজন অ্যাডমিন ক্যাডার থাকে, ট্যাক্স ক্যাডার থাকে, তাহলে তার সাথে এই ব্যাপারগুলো ঘটবে না। একটা জিডি যদি আপনি থানায় করতে যান, আপনার কোনো ক্যাডারে আত্মীয় স্বজন না থাকলে আপনি এটা জিডি পর্যন্ত করতে পারবেন না। সো এবার নতুন লড়াইটা হলো, আপনি যেই দলের হন, এমনকি যদি আওয়ামী লীগের সমর্থক হন, আপনার সাথে যদি অন্যায় হয়, আপনি কোনো রাজনৈতিক পরিচয়ে থানায় গিয়ে মামলা করতে পারেন, যদি জিডি করতে পারেন। আপনি যদি বিসিএস অ্যাডমিন, পুলিশ, ট্যাক্স, কাস্টমস হয়ে 1 পয়সা হারাম খেতে না পারেন, আমি লিখে দেই, তাহলে পরবর্তীতে আর বিসিএস কেউ পরীক্ষাই দিতে চাবে না। কারণ এত কষ্ট লাগতে সে লিড করতে পারবে না। যেই বেতন 45,000 টাকা, কিন্তু ঘড়িটার দাম তার 90,000 টাকা, তার যদি দুদক গিয়ে ধরে এই ঘড়ি পাইছো কই, তাহলে তো সেই ঘড়ি কিনবে না এবং এই লাইফ লিড করবে না। তাহলে তার কি লাগবে? প্রচুর উদ্যোক্তা লাগবে, উদ্যোক্তা হইতে হবে। বাংলাদেশে আজীবন সব সরকার বলে কি, উদ্যোক্তা হও। আপনি গিয়ে 50,000 টাকা উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংকে আবেদন করে 5 লাখ টাকা লাগবে সেটার জন্য ঘুষ দেওয়া, মানে এত কমপ্লেক্স প্রক্রিয়া, আপনি জীবনে উদ্যোক্তা হইতে পারবেন। আপনি যদি 2 নম্বর প্রক্রিয়া হন, সব অনুমোদন পেয়ে যাবেন, সব অফিসে গিয়ে ঘুষ দেবেন। আর যদি চান যে না আমি একটু সুষ্ঠুভাবে করব, আপনি পারবেন না। আমার লড়াইটা হলো অন্তত 5,000 তরুণকে, যারা অনার্স পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এদেরকে স্কিল বেসড ট্রেনিং করবো। ইতিমধ্যে আমি অন্তত 10টা ইনস্টিটিউটের সাথে কথা বলেছি, তারা বলেছে তারা আমাকে এটা সাপোর্ট করবে। যেমন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, অফকোর্স এর মধ্যে থাকবে ইংলিশ, আরবি, ফরাসি, জাতিসংঘের 3টে ভাষা, অ্যান্ড চাইনিজ, যে যেটা পছন্দ করে। চায়না একটা বড় মার্কেট আমাদের হতে পারে, পুরো ইউরোপে একটা বড় মার্কেট হতে পারে স্প্যানিশ, ফরাসি জানলে। আরবি বাংলাদেশে শুধু ধর্মীয় কারণে তেলাওয়াত শেখানো হয়, কেউ ল্যাঙ্গুয়েজ শেখায় না, অথচ পুরো মিডল ইস্টে আমাদের বিরাট মার্কেট, ল্যাঙ্গুয়েজ জানে না বিধায় কামাই করতে পারে না। আমরা আমি নিজেও যেহেতু 10 বছর ধরে ইংরেজি ভাষা পড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, আমি নিজে ট্রেনিং করাবো, আমার টিম, এবং এই টিমটাকে বড় করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং তাদেরকে দিব। এর সাথে আইসিটি কেন্দ্রিক অনেকগুলো ভোকেশনাল ট্রেনিং দিয়ে, যাতে অনার্স পড়া অবস্থাতেই সে কি করবে এটার একটা গাইডলাইন পেতে পারে। এবং আমাকে ইতিমধ্যে বাংলাদেশের 10টা ফার্ম আমার এই আলোচনাটা শুনে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছে, আমি যদি শুরু করি তারা আমাকে বিনামূল্যে এই সাপোর্টটা দিবে, তরুণদেরকে এম্পাওয়ার করব। আর একটা কথা বলে রাখি, ঢাকা 8-এর কোনো প্রান্তে চাঁদাবাজি হবে না, এটা আমি আপনাকে বলে রাখি। সিন্ডিকেটটা তো অনেক বড়, সব আমি বন্ধ করতে পারবো কিনা জানি না। 2টো কাজ পারবো। নাম্বার 1, ঢাকা 8-এর একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা কাছ থেকে যদি কেউ চাঁদা তোলে, আমি ওসমান হাদি সেটা শুনলে আমার টিম নিয়ে সেখানে গিয়ে দাঁড়াবো। তার কাছ থেকে চাঁদা তুললে আমার গায়ে হাত দিয়ে তুলে তারপরে দিতে হবে।
আর যদি অনেক রাঘব বোয়াল হয়, যিনি নিজে যান না, তার লোক পাঠান, তাহলে তার নামটা তো জানবো। সংসদে না 10 বার এমপি হওয়ার কোনো দরকার নাই। জীবনে ইম্প্যাক্টফুল কাজ একবার দুইবার করতে পারলেই হয়। এটা আমি আগেও বলেছি, আবারও বলি, যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহ বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিব। এরপরে যা আছে কপালে আমার হবে, এটা আমি করবই। নাম্বার 3, পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার হাব হলো শাহবাগ। শুধু ঢাকা হাটের না, পিজি, বারডেম, ঢাকা মেডিকেল, এমন ভাবে সিন্ডিকেট করে রাখা হয়েছে। চিকিৎসা তো চিকিৎসা, আপনি মরে গেলে আপনার লাশটা পর্যন্ত নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করা হবে। আপনাকে চাওয়া হবে 20,000 টাকা। ওই 20,000 টাকার কমে যদি কোনো 15,000 টাকা যেতে চায়, আপনার লাশ সেখানে তুলতে দিবে না। আপনি চিন্তা করেন, এমন দেশে আমরা আছি। আমি ইনকিলাব মঞ্চের ভাইদের এবং ঢাকা হাটে আমার তরুণ বন্ধুদেরকে নিয়ে আমরা একটা ভলান্টিয়ারি টিম করব, যাদেরকে আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতিদিন 500-700 টাকা করে তাদেরকে দিব, এই ভলান্টিয়ারি সার্ভিসটা যারা দিবে। কিন্তু কোন সিন্ডিকেট ব্যবসা এই হসপিটাল জোনে চলবে না। অনেক অসুস্থ মানুষ আসেন, কোন ডিপার্টমেন্টে, তিনি নিউরোলজিতে যাবেন নাকি তিনি হেপাটোলজিতে যাবেন তিনি জানেন না। তারে সাপোর্ট করবার মতো পুরো প্রান্তরে কেউ নাই। আমরা বুথ স্থাপন করব এবং তাকে একদম হসপিটালে ওই টেস্টের জায়গায় নিয়ে যাওয়া, ডায়াগনোসিস সেন্টারে, এইরকম আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে পার্ট টাইম জবের ব্যবস্থা করব। তাতে ও কিছু সুবিধা পাবে, পার্ট টাইম একটা টিউশনের টাকা পাবে, আর ওই মানুষগুলো মনে করবে আমি হসপিটালে গিয়ে পৌঁছলে আমারে হেল্প করবার কেউ আছে। এখন আমি চাইলে আপনারা অনেক বড় বড় স্বপ্নের কথা শোনাতে পারি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে আমি যেটুকুন বলি, আমি উসমান হাদি আবারও বলি, আমি যেটা বলি ইনশাআল্লাহ আমি ওইটা করার জন্য বলি, বা যেটা বলি ওইটা করি। আমি এখন পর্যন্ত আমার ক্যাপাসিটিতে যেটা যেটা করতে পারবোই এটুকুন বললাম, বাকি ইনশাআল্লাহ আর অনেক কিছু করব। আমি আপনাকে শুধু এটুকুন বলি, যদি আল্লাহ আমাকে এমপি বানায়, বাকি 299 জন এমপি তার ভোটারদের কাছে ইনশাআল্লাহ পরবর্তী নির্বাচনে চাপের মুখে পড়বেন ভালো অর্থে, এবং তারা শুনতে বাধ্য হবেন যে এই ছেলেটা এইটা পারলে আপনারা কেন পারলেন না। ইনশাআল্লাহ এটা বাংলাদেশের মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতায় আমরা সবাই মিলে করে দেখাবো ইনশাআল্লাহ।